দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। নিউজ 18 বাংলায় প্রকাশিত বিশেষ খবরটি হলো, অগণতান্ত্রিক অবৈধভাবে সরকার গঠন হচ্ছে, মোদী সরকারকে শুভেচ্ছা জানাতে নারাজ মমতা। মমতা বলেছেন, অগণতান্ত্রিক অবৈধভাবে যে সরকার হচ্ছে তাকে শুভেচ্ছা জানাতে পারলাম না, আমি দুঃখিত। শনিবার দলের নবনির্বাচিত সাংসদদের নিয়ে কালীঘাটে বৈঠকে ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই ফের হুঙ্কার দিয়েছেন তৃণমূল নেত্রী। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো বলেছেন, যারা 400 পার করবে বলেছিল তাদের কি হলো? কাজ মন থেকে হয়, জোর করে কাজ হয় না। মোদি হেরেছেন মানে একক জয় নেই তাদের। এবার কি করে বিল পাস করবেন, সংবিধান কি করে বদল করবেন? হঠাৎ বিল নিয়ে আসে, গোটা দেশে এর চর্চা চলছে। অগণতান্ত্রিকভাবে যে সরকার হচ্ছে তাকে শুভেচ্ছা জানাতে পারলাম না, আমি দুঃখিত। সব দলকে বলবো, নিজের দল শক্তিশালী করো, শপথের আমন্ত্রণ আসেনি, আমরা কেউ যাব না। ভোট প্রচারে মমতা দাবি করেছিলেন, বিজেপি 200-র গণ্ডি পেরুবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ভবিষ্যৎবাণী পুরোপুরি না মিললেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডুদের মতো শরিকদের ভরসায় রবিবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। যদিও সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের আগেই তৃণমূল নেত্রী দাবি করেছেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয় এনডিএ সরকার খুব বেশি দিন স্থায়ী হবে না। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে মোট 240 আসনে জয়ী হয়েছে বিজেপি। সেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 272 আসন। নীতিশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর দল টিডিপির সমর্থনেই মূলত সরকার গড়ার সংখ্যায় পৌঁছেছে এনডিএ। এই দুই নেতার মধ্যে একজনের সমর্থন এদিক ওদিক হলেই সংকটে পড়বে মোদী সরকার। ফলে শনিবারের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল, নীতিশকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দাবি করলেন নেতা। ভোটের ফল ঘোষণার পরেই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিল বিরোধী জোট ইন্ডিয়া। এমনই দাবি করেছেন নীতিশের দল জেডিইউর নেতা কেসি ত্যাগী। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে দলের অন্যতম শীর্ষ নেতা ত্যাগী বলেছেন, নীতিশ কুমার বিরোধী জোট ইন্ডিয়ার তরফ থেকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব পেয়েছিলেন। তারপরেই কংগ্রেস সহ বিরোধী শিবিরের নাম না করে ত্যাগীর কটাক্ষ, যারা একসময় নীতিশকে ইন্ডিয়ার আহ্বায়ক হতে দেননি তারাই এখন প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিচ্ছেন। একই সঙ্গে ত্যাগী জানিয়ে দিয়েছেন, নীতিশের তরফ থেকে এই প্রস্তাব সবিনয়ে প্রত্যাখ্যান করে দেওয়া হয়েছে এবং জেডিইউ স্থির করেছে যে তারা বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএর সঙ্গেই থাকবে। এবারে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, পেয়েছে 240টি আসন। তাই কেন্দ্রে সরকার গড়তে পদ্ম শিবিরকে অনেকাংশে নির্ভর করতে হচ্ছে এনডিএর দুই শরিক দল জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর দল টিডিপির উপরে। নীতিশের দল এবারে বিহারে বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়ে 12টি আসন পেয়েছে। অন্যদিকে যাবতীয় বুথ ফেরত সমীক্ষার ফলকে ভুল প্রমাণিত করে ইন্ডিয়া পেয়েছে 234টি আসন। 543 আসন বিশিষ্ট লোকসভায় সরকার গড়ার জন্য প্রয়োজনীয় জাদু সংখ্যা হচ্ছে 272। ফলে নীতিশ কিংবা চন্দ্রবাবু এনডিএ শিবির ছেড়ে ইন্ডিয়ায় সামিল হলে নরেন্দ্র মোদীর সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠে যাবে। নীতিশ এবং চন্দ্রবাবু দুই নেতাই অতীতে একাধিকবার শিবির বদল করেছেন। তাছাড়া নিজেদের রাজ্যকে বিশেষ রাজ্যের মর্যাদা, একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক দেওয়ার দাবিও তুলেছেন তারা। তাই এনডিএতে তাদের রাজনৈতিক মধুমাস কতদিন স্থায়ী হবে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইন্ডিয়ার তরফে অবশ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে মানুষের রায় এনডিএর পক্ষে, তাই তারা বিরোধী আসনেই বসবে। তবে সঠিক সময় এবং পরিস্থিতির জন্য তারা অপেক্ষা করবেন বলে জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। ন্যায়ের পর এবার ধন্যবাদ যাত্রা, উত্তরপ্রদেশ জুড়ে হাঁটবেন রাহুলরা। লোকসভা নির্বাচনের আগে ভারত জুড়ে ন্যায় যাত্রার হেঁটেছিলেন রাহুল গান্ধী। দেশের বিভিন্ন প্রান্তে কখনো পায়ে হেঁটে, কখনো বাসে চেপে ঘুরেছিলেন। নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পর এবার নতুন যাত্রার কথা ঘোষণা করল কংগ্রেস। উত্তরপ্রদেশে ধন্যবাদ যাত্রার হাঁটবেন রাহুল সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। উত্তরপ্রদেশে ভোটের ফলাফল দেখে
সেই সিদ্ধান্তই আপাতত নেওয়া হয়েছে। আগামী 11 থেকে 15 জুন উত্তরপ্রদেশে ধন্যবাদ যাত্রার আয়োজন করেছে কংগ্রেস। দলের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি কর্মী এবং সমর্থকেরাও এই কর্মসূচিতে পা মেলাবেন। উত্তরপ্রদেশে মোট 403টি বিধানসভা আসন রয়েছে। প্রতিটি বিধানসভায় যাবে এই যাত্রা। মূলত উত্তরপ্রদেশের মানুষকে ধন্যবাদ জানাতেই এমন কর্মসূচি বলে জানিয়েছে কংগ্রেস। কংগ্রেস জানিয়েছে উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে 11 জুন থেকে 15 জুন পর্যন্ত ঘুরবেন তাদের নেতৃত্ব। বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হবে ভারতের সংবিধানের একটি করে প্রতিলিপি। এবারের লোকসভা নির্বাচনে বিজেপিকে ধাক্কা দিয়েছে উত্তরপ্রদেশ, যেখানে ভোটের আগে ঘটা করে রাম মন্দির উদ্বোধন করা হয়েছিল। যে রাজ্য বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত ছিল, সেখানে 80টির মধ্যে বিজেপি মাত্র 33টি আসনে জয় পেয়েছে। কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া পেয়েছে 43টি আসন। তার মধ্যে কংগ্রেসের 6টি এবং তাদের জোট শরিক সমাজবাদী পার্টির 37টি আসন রয়েছে। উত্তরপ্রদেশে 2019 সালের চেয়ে 2024 সালের নির্বাচনের ফলাফলে আকাশ পাতাল তফাৎ রয়েছে। গতবার ওই রাজ্যে 62টি আসনে বিজেপি একাই জিতেছিল। সেইবার সমাজবাদী পার্টি পেয়েছিল 5টি এবং কংগ্রেস পেয়েছিল 1টি আসন। এইবারের ফল কার্যত উল্টে গিয়েছে। এমনকি বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিতলেও তার জয়ের ব্যবধান বেশ কম, মাত্র 1.5 লক্ষ। এইবারের ভোটে উত্তরপ্রদেশের আমেথি কেন্দ্রের ফলাফলও বিশেষ চমক দিয়েছে। ওই কেন্দ্রে গতবার রাহুলকে হারিয়ে দিয়েছিলেন বিজেপির স্মৃতি ইরানি। তিনি মোদী মন্ত্রিসভার সদস্য ভোটে। এবার আমেথি থেকে তিনি 1.5 লক্ষের বেশি ভোটে হেরে গিয়েছেন কংগ্রেসের কেশরীলাল শর্মার কাছে। সার্বিকভাবে উত্তরপ্রদেশে কংগ্রেসের এবং তাদের জোট ইন্ডিয়ার ফলাফল ভালো হয়েছে। সেই কারণেই ভোটের পর ধন্যবাদ যাত্রার ডাক দেওয়া হয়েছে। ভোট প্রহসনের অভিযোগে উচ্চ আদালতে মামলা আশিসের। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট প্রহসনের অভিযোগে মামলা করেছে কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা। গত 19 এপ্রিল পশ্চিম আসনের লোকসভা ভোট হয়েছিল। এই ভোটের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব রেকর্ড পরিমাণ 6 লক্ষেরও বেশি ভোটে জয় পেয়েছেন। কিন্তু এই জয় সুমধুর হচ্ছে না। ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধেই ভোট প্রহসনের অভিযোগ এনে মামলা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তার মামলাটি শুনানির জন্য গ্রহণ হয়েছে। প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং এবং বিচারপতি এসডি পুরকায়স্থের বেঞ্চে মামলাটির এক দফায় শুনানি হয়েছে। আগামী 8 জুলাই আবারও এই মামলার শুনানি হবে। মামলায় দুপক্ষের আইনজীবীরা সময় চাওয়ায় শুনানি পিছিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ। তবে ভোটের ফলাফল নিয়ে উচ্চ আদালত কোনো নির্দেশিকা দেয়নি। মূল অভিযোগটি ছিল ইলেকশন কন্ডাক্ট রুলস 1961 এর 49(s) অনুযায়ী অনেক ভোট কেন্দ্রেই মোট ভোটের সংখ্যা ফর্ম 17 পোলিং এজেন্টদের দেওয়া হয়নি। এই বিষয়ে ভারতের নির্বাচন কমিশনকে ইমেইলে অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু কোনো জবাব দেওয়া হয়নি। উচ্চ আদালতে নির্বাচন কমিশনের হয়ে সওয়াল করেছেন অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে, জিএ আইনজীবী কোহিনুর ভট্টাচার্য। তারা আদালতকে জানিয়েছেন নির্বাচন সম্বন্ধীয় যাবতীয় দস্তাবেজ স্ট্রং রুমে সংরক্ষিত রয়েছে। এই সময়ে গণনার আগে কোনো দস্তাবেজ দেখা যাবে না। কোনো বিচার বিভাগের হস্তক্ষেপ নির্বাচন বিধি চলাকালীন অনাহুত। ফলাফল ঘোষণার পরেই অভিযোগের প্রতিকার হতে পারে। নির্বাচন কমিশনের কাছে অবশ্যই উচ্চ আদালত গত 28 মে শুনানির সময়ে কোনো হস্তক্ষেপ করেনি, যে কারণে গত 4 জুন গণনায় অসুবিধায় পড়তে হয়নি নির্বাচন কমিশনকে। এইদিকে নির্বাচন কমিশনকে বক্তব্য জানাতে সময় দিয়েছে উচ্চ আদালত। ওই সময়ের মধ্যে ফর্ম 17-এর যাবতীয় দস্তাবেজও উচ্চ আদালতে জমা পড়তে পারে। এরপরেই আশিস বাবুর অভিযোগ নিয়ে উচ্চ আদালতে চর্চা হবে। এদিকে গত 28 মে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে অ্যাডভোকেট জেনারেল জানিয়েছিলেন রিটার্নিং অফিসার স্ট্রং রুম নিয়ে কড়া পদক্ষেপ নিয়ে রেখেছেন। এদিকে কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা গণনার দিন বাধারঘাট এবং সূর্যবনীনগরে বিধানসভা কেন্দ্রের দলের কাউন্টিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনেছিলেন। এই অভিযোগ মূলে তিনি এফআইআর করার কথাও বলেছেন, যদিও মুখে বললেও বাস্তবে এখনো পর্যন্ত এফআইআর করেননি প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রসঙ্গত, নির্বাচনে ত্রিপুরার একটি আসনে বিপুল ভোটে পরাজিত হয়েছেন আশিস বাবু। রাজনীতির ঘোলাজলে সন্তরণ। সম্বন্ধ
অর্থনীতির অন্যতম শক্তিশালী তত্ত্ব হলো চাহিদা। মানুষের চাহিদা অসীম। হাতে যদি এক আসে তাহলে দুইয়ের জন্য মানুষ আকুল হয়।